ঠিক আছে, আমি এখন আসছি। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। কিভাবে কি হলো? স্যার সাইডে কাজ চলতেছিল স্যার, সম্ভবত উপর থেকে পা স্লিপ করে পড়ে গেছে স্যার। স্লিপ করে পড়ে গেছে মানে? তুমি কোথায় ছিলে? আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে তারপর কাজ। স্যার আমি নিচে ছিলাম, হঠাৎ করে একটা সাউন্ড হলো, আমি দৌড়ে এসে দেখি এই অবস্থা স্যার। এদিকে আপনার আরেকটা কথা, ও সাইডের মালিক, তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসুন, বাকিটা আমরা বসে ঠিক করবো, কেমন? জি 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 অবশ্যই। ওরে বাবা, এখানে তো কোনো ধরনের কোনো সেফটির ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, এই কনস্ট্রাকশনের মালিক কে? আপনি নাকি? জি। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। এগুলো না মানে আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ স্যার, হ্যান্ডকাপ করো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়ার আনি আসো তাড়াতাড়ি, এই সরেন আপনারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের আসল ঘটনা, যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে। যেখানে গল্পের শুরুটাই হয় একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা দিয়ে। ভাবুন তো, আপনি জীবনের যত ভুলই করেন না কেন, ঠিক করার আগেই যদি সেই মানুষটা চলে যায় যাকে আপনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তখন সেই অনুশোচনা কতটা ভয়ঙ্কর হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মৃত্যুর ঘটনাটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখি হঠাৎ করেই খবর আসে একজন বাবার মৃত্যু হয়েছে, আর এই খবরেই ভেঙে পড়ে তার ছেলে। কারণ এই বাবার সাথেই তার সম্পর্ক ছিল সবচেয়ে জটিল। অভিমান, দূরত্ব আর না বলা হাজারো কথায় ভরা। সে বুঝতেই পারে না কিভাবে নিজেকে সামলাবে, কারণ যেই মানুষটার কাছে ফিরে গিয়ে নিজের ভুল স্বীকার করার কথা ছিল, সেই মানুষটাই আর বেঁচে নেই। এরপর আমরা দেখি সবচেয়ে আবেগঘন দৃশ্য। ছেলেটি তার বাবার লাশের সামনে দাঁড়িয়ে ভেঙে পড়ে। সে বারবার বলতে থাকে, আব্বা একবার চোখ খুলে তাকাও, আমাকে একটা সুযোগ দাও। কিন্তু তখন আর কিছুই করার থাকে না, সময় তাকে কোনো সুযোগ দেয় না। এখানেই গল্পের আসল ইমোশন তৈরি হয়, কারণ এই মৃত্যুটা শুধু একজন মানুষের না, এটা একটা সম্পর্কের অপূর্ণতার মৃত্যু। এরপর ধীরে ধীরে আমরা বুঝতে পারি এই পরিবারের ভেতরেই চলছিল অনেক সমস্যা। টাকার লোভ, ভবিষ্যতের চিন্তা আর ভুল সিদ্ধান্ত একজন ছেলেকে তার পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আর সেই ভুলের ফলেই সে শেষবারের মতো তার বাবার সাথে দেখা করার সুযোগটাও হারিয়ে ফেলে। এই ট্র্যাজেডির মাঝেই গল্পে ঢুকে পড়ে আরেকটা বড় টার্ন। মেঘলা নামের এক মেয়ের জীবন, যে গর্ভবতী এবং নিজের সন্তানের পরিচয় নিয়ে লড়াই করছে। সে বারবার বলছে তার সন্তানের বাবা তার স্বামী অনিক, কিন্তু ডিএনএ রিপোর্ট বলছে উল্টো কথা। আর এখান থেকেই শুরু হয় নতুন দ্বন্দ্ব। ঠিক এই দুর্বল সময়টাকেই কাজে লাগায় রাতুল। সে সরাসরি মেঘলার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, বলে সে মেঘলাকে বিয়ে করবে এবং সন্তানের বাবার পরিচয় নিজের নামে দেবে। বাইরে থেকে এটা ভালো কাজ মনে হলেও আসলে এটা ছিল একটা হিসাবি চাল। এরপর সে অনিকের কাছেও গিয়ে এমনভাবে কথা বলে যেন মেঘলাই তাকে বিয়ের জন্য রাজি। এতে অনিক পুরোপুরি ভুল বুঝে বসে। সে মনে করে মেঘলা তাকে ছেড়ে দিয়েছে এবং ডিভোর্স দিতে চায়। কিন্তু মেঘলা স্পষ্ট জানিয়ে দেয় সে অন্য কাউকে বিয়ে করবে না, তার সন্তানের বাবা অনিকই। সে এই সত্য থেকে এক চুলও সরবে না। এদিকে সমাজের চাপে মেঘলার পরিবার তাকে বোঝাতে থাকে যাতে সে রাতুলকে বিয়ে করে, কিন্তু মেঘলা এই সিদ্ধান্ত মানতে পারে না। অন্যদিকে অনিকের জীবনেও ঝড় থামে না। তার কনস্ট্রাকশন সাইটে দুর্ঘটনায় একজন শ্রমিক মারা যায় আর তাকে গ্রেফতার করা হয়। মানে একদিকে সে সম্পর্ক হারাচ্ছে, অন্যদিকে নিজের অবস্থানও হারাচ্ছে। সব মিলিয়ে এই গল্পটা দেখায় একটা মৃত্যুর ঘটনা কিভাবে একের পর এক জটিল পরিস্থিতির জন্ম দেয়, আর কিভাবে ভুল বোঝাবুঝি আর লোভ মিলিয়ে মানুষের জীবনটা পুরো বদলে দেয়। সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, সত্যটা আসলে কার পক্ষে? ডিএনএ রিপোর্ট কি সত্যি, নাকি এটা সাজানো? আর রাতুল কি সত্যিই সাহায্য করতে চায়, নাকি পুরো খেলাটার মাস্টার মাইন্ড? তো বন্ধুরা, আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন দারুণ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।